আমাদের কোন পরিমাপের যে পদ্ধতিগুলো ছিল তার মধ্যে একটাকে আমরা জানতাম ডিগ্রি আর একটা হচ্ছে রেডিয়ান। রেডিয়ান সিস্টেমটা নিয়ে তোমাদের এই যাবতকালে কোনো আলোচনা হয় নাই, যেটা আজকে তোমরা মূলত দেখতে যাচ্ছ, এবং এটার ফুল হিস্ট্রিটা আমি দেখাবো যে কোন জায়গা থেকে কিভাবে কোনটা আসছে। হ্যাঁ, ইনিশিয়ালি আমি একটু বেসিক কথাগুলো বলি যে রেডিয়ান জিনিসটা কি। একটা বৃত্ত, তার যে ব্যাসার্ধ তো আমরা সবাই মাপযোগ জানি, তাই না? বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় 1 রেডিয়ান। আচ্ছা, ব্যাপারটা কীরকম হয়? ওকে, আর রেডিয়ান সিস্টেমে এই যে আমাদের কি বলে এখানে বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে কি বলো? রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতি, বৃত্ত থেকে বৃত্তীয় পদ্ধতিটা আসছে। বৃত্তীয় পদ্ধতির একক কি বলো? রেডিয়ান। আচ্ছা, তো এই যে রেডিয়ানের ডেফিনেশন যে কোনো বৃত্তে তার ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোনো যে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেটে নিলে ওই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। যেখানে রেডিয়ান যেহেতু বৃত্তীয় পদ্ধতি, ইংলিশে বলে সার্কুলার সিস্টেম, সেখান থেকে সি আসছে, সো 1 টু দি পাওয়ার সি এটা হচ্ছে তাকে প্রকাশ করা হয় 1 রেডিয়ান। রেডিয়ান সিস্টেমটাকে কী দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা, 1 টু দি পাওয়ার সি। ঠিক আছে? হ্যাঁ, তো বা পাই রেডিয়ান বলে পাই টু দি পাওয়ার সি, ব্যাপারটা এরকম। তো এখন এখানে এই যে আইডিয়াটা আমি এখানে বলতেছি, এই আইডিয়ার ক্ষেত্রে দেখো, ওকে, এই যে এই দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, ঠিক না? এই ব্যাসার্ধের সমান এই জায়গা, এটা কিন্তু বক্রকার পথ। তো তুমি যদি সোজা করো তাহলে এখানে আসে, কিন্তু বক্রকার আকারে আসলে কি আরেকটু কম আসবে না? যাওয়ার দূরত্বটা ধরো যে এইটুকু আসলো, তো এইটুকু পরিমাণ জায়গা, এই যে এইটুকু আর কি ব্যাসার্ধ, ঠিক আছে? কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় 1 রেডিয়ান। সেটাকে কি বলা হয়? 1 রেডিয়ান। চিত্রটা কারেক্ট করে দাও। হ্যাঁ, এর বাকিটুকু আপডেট করে নাও যে এই যে বৃত্তটা, এটার ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, এই ব্যাসার্ধের সমান চাপ, চাপ মানে যেটুকু অঞ্চল জুড়ে আমি নিচ্ছি, তাই না? তো সেটা যে কোণ উৎপন্ন করে, হ্যাঁ, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো 1 রেডিয়ান। বুঝছি কথাটা? বলো। আচ্ছা, ওকে, আশা করি লেখা হয়েছে। তো এই জায়গায় দেখো, এই যে 2 সমকোণ সমান হচ্ছে পাই রেডিয়ান বলা হয়। 2 সমকোণ সমান পাই রেডিয়ান। তাহলে 2 সমকোণ বলো, 1 সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 2 সমকোণ সমান কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। 1 সমকোণ যে 90 ডিগ্রি, সেটা কিন্তু গতকালকে ষাটমূলক পদ্ধতিতে আমরা শিখছিলাম যে ষাটমূলক পদ্ধতিতে 1 সমকোণকে 90 ভাগে ভাগ করা হয় এবং প্রতিটা ভাগকে 1 ডিগ্রি বলে পরিচয় দেওয়া হয়, তাই না? তো সেই জন্য 1 সমকোণ সমান 90 ডিগ্রি হয়েছে। যদি সেখানে 100 ভাগ করে তখন মানে ম্যাথমেটিশিয়ানরা রেডি করতো, তখন আমরা হয়তো জানতাম যে 1 সমকোণ সমান 100 ডিগ্রি। ব্যাপারটা এরকম হইতো, তাই না? আচ্ছা, তবে এগুলোর সাথে অনেক কিছু লিঙ্কড করা জিনিসপাতিতে। আচ্ছা, তাহলে দেখো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এই যে সি দ্বারা কি বোঝাচ্ছে? রেডিয়ান। সি দ্বারা কেন রেডিয়ান বোঝাচ্ছে বলো? রেডিয়ানটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, ইংলিশে বলে সার্কুলার সিস্টেম। সার্কুলারের সি সেটা এখানে আসছে বোঝানোর জন্য, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, আর হচ্ছে তাহলে 1 রেডিয়ান। আর যদি এখানে তুমি এই যে দেখো, এখান থেকে এই যে পরে ক্যালকুলেশন বলো তো, এখানে লেখা যায় পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তাহলে এখানে বলো 1 রেডিয়ান সমান 180 ডিভাইড বাই কত? পাই না? পাই ডিগ্রি, সেটা আর কি এখানে লেখা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, পাশে লিখে রাখতে পারো যে এটা 1 রেডিয়ান সমান এটা কিভাবে আসছে, যে পাই রেডিয়ান সমান কি 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান কত? 180 বাই পাই ডিগ্রি, এরকম না? এখন এখানে এই লাইনটা তোমরা হয়তো ব্যাখ্যা জানো না যে 2 সমকোণ সমান পাই রেডিয়ান কিভাবে আসছে, সেটা জানি যে বলা হয়ে থাকে বা আমরা জানি দিয়ে লিখলাম, কিন্তু এইটা তো আমরা ডিটেলসে জানি না। তো এই লাইনের ব্যাখ্যাটার জন্য আমাকে কিছু আইডিয়া ব্যাখ্যা দিতে হবে, বাট এটা দেওয়া লাগতেছে এই কারণে যে এই আইডিয়াগুলো তোমাদের 9-এর বইতে নাই, এগুলো নতুন কারিকুলামে ক্লাস 8-এর বইতে চলে গেছে, যেটা তুমি আবার আগের কারিকুলাম হওয়াতে তুমি আবার এটা পাও নাই। প্রবলেমটা বুঝছো? সো নতুন কারিকুলামে আমি 8-এর বইটা তো আমার দেখা হয়েছে, দেখলাম যে এই জিনিসগুলো সব 8-এ চলে গেছে, কিন্তু তোমরা তার আগের কারিকুলামের 8 পড়াতে তোমাদের একটা বই গ্যাপ আছে। তো আমি সেটা তোমাদের যাতে ইনফরমেশন গ্যাপ না থাকে, আমি সেটা তোমাদেরকে পড়াই দিব বলছিলাম আগেই, এটা এখন আবার পড়াবো আর কি। 2 সমকোণ সমান পাই রেডিয়ান কীভাবে আসে সেটার ব্যাখ্যাটা আমরা দেখতে যাচ্ছি, বুঝছি? আর এই লাইনগুলো কি লেখা হয়েছে? ওকে, তো চলো একটা বৃত্ত আঁকো। একটা বৃত্ত আঁকো। ওকে, প্রথমে লেখো এটা, হ্যাঁ, আর ব্যাসার্ধের বৃত্তের পরিধি, এটা কি আমরা জানি কিনা বলো তো? 2 পাই আর। এটা তো আমরা স্কুলে শিখছি, ঠিক কিনা বলো? এটারও প্রমাণ আছে, প্রমাণ দেখানো যায় যে কেন 2 পাই আর আসে, হ্যাঁ, সেটা হয়তো তোমরা জানো। আচ্ছা,
এবার আসি পরের স্টেটমেন্ট, বৃত্তের কি বল ব্যাসার্ধ না, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা একটা স্টেটমেন্ট আছে। আচ্ছা, চাপের একটা স্টেটমেন্ট আছে, চাপের স্টেটমেন্টটা লেখো, আমি একটু বলে দিই, দাঁড়াও। লেখো, বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, লেখো সেকেন্ড স্টেটমেন্ট। এটা কি বোঝাচ্ছে আমি ব্যাখ্যা দিচ্ছি। বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি হবে? বৃত্তচাপের সমানুপাতিক। কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের কি সমানুপাতিক। কথা হচ্ছে এইটা কি বুঝাইছে সেটা একটু ব্যাখ্যা দিই তোমাকে। দেখো, এই সবাই শুনো তো, কেন্দ্র ও, এটা হচ্ছে এ, ধর এটা হচ্ছে বি, সবাই বুঝো। এই যে এ বি, এই যে এইটুকু অংশ, এইটুকুর নাম হচ্ছে চাপ এ বি, চাপ এ বি। আর সেটা কি এই কোণটা উৎপন্ন করছে না? আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে, ধরো আমি এখানে আরেকটা বিন্দু নিলাম সি, এই যে এইটুকু অংশের নাম কি হবে বলতো? চাপ এসি। এটা কোন কোন উৎপন্ন করছে? এটা, তাই না? চাপ এ বি, সেটা কোন কোন উৎপন্ন করছে? এ ও বি। আর চাপ এসি এ ও সি। একটু বলো তো আমাকে, বড় চাপ এখানে কোনটা? এসি। বড় কোণ কোনটা? এ ও সি। আর ছোট চাপ কোনটা? এ বি। আর ছোট কোণ কোনটা এখানে? তাহলে চাপ যদি বড় হয়, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ শব্দটা কি? কেন্দ্রের মধ্যে উৎপন্ন কোণ, কেন্দ্র দিয়ে উৎপন্ন কোণ, সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, তাই না? এই যে এওসি কেন্দ্রস্থ কোণ এওসি, তাই না? বা কেন্দ্রস্থ কোণ এওবি। কেন্দ্র দিয়ে তুমি যদি একটা কোণ উৎপন্ন করো, ঠিক আছে, তাকে কি বলা হবে? কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তের উপর যদি কোনো কোণ উৎপন্ন করো, সেটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ দেখতে কেমন সেটা কি জানি না। চলো আমি দেখাই। ধরো যে এখান থেকে, ওকে, এইটা টানলাম, ধরো যে এটা ডি দিলাম, এ ডি সি, এটা কি বৃত্তের উপরে অবস্থিত না ডি বিন্দুটা? এই জন্য এটার নাম হচ্ছে কি? বৃত্তস্থ কোণ। এগুলো সব এইটে চলে গেছে এখন। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো ব্যাখ্যাগুলো নতুন, তোমরা যদি এইটের বইটা নতুন করে দেখো, যদি কিনো আর কি, দেখবা যে এগুলো সব দেওয়া। তুমি বলো যেগুলো তো আমি নিজেও দেখি নাই, আমি পারি না, এরকম হবে না? আমি এইট করে চলে আসলাম, এইটের বই পারি না, তো সমস্যা। আচ্ছা যাক, তো বৃত্তের উপর বিন্দু থাকলে বৃত্তের উপরস্থ বিন্দু দিয়ে যে কোণটা হবে সেগুলোর নাম হচ্ছে কি বলো? বৃত্তস্থ কোণ। আর কেন্দ্র দিয়ে কোণ উৎপন্ন হলে সেগুলোর নাম কি? কেন্দ্রস্থ কোণ। বলো, বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ এই ওয়ার্ড দুইটা নিয়ে কোনো সমস্যা আছে কারো? বলো, বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ এই দুইটা শব্দ নিয়ে কোনো সমস্যা আছে? এখান দিয়ে রাখা প্রয়োজনে, আচ্ছা না, এই দুইটা শব্দ নিয়ে কোনো সমস্যা আছে? নাই। তো এখন আমাকে এটা ক্লিয়ার করো, এই যে এই স্টেটমেন্টের ব্যাখ্যাটা, সেটা হচ্ছে কি? বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। এটা দ্বারা বোঝানো হয়েছে বৃত্তচাপ বড় হইলে বৃত্তের ওই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণও বড় হবে, বৃত্তচাপ ছোট হলে কেন্দ্রস্থ কোণও কি হবে? ছোট হবে। এই কথা কি বুঝছি না বুঝি নাই? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে এই জায়গাকে, এইটাকেই ম্যাথমেটিক্যালি কিভাবে এক্সপ্রেস করে সেটা তোমাদেরকে আমি একটু বলে দিই। দেখো, চাপ এ বি সমানুপাতিক, ওকে, কেন্দ্রস্থ কোণ এ ও বি, বুঝছো? আবার সেম ভাবে চাপ এসি সমানুপাতিক কেন্দ্রস্থ কোণ কি বলতো? এ ও সি। এখন এখান থেকে যেটা বলতে পারবা, সুতরাং চাপ এ বি ডিভাইডেড বাই চাপ এসি ইকুয়াল টু কেন্দ্রস্থ এ ও বি ডিভাইডেড বাই কেন্দ্রস্থ এ ও সি। এটা হচ্ছে এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তুমি বলতে পারো যে এটা তো এভাবে কেমনে আসলো সেটা তো বুঝি নাই। হ্যাঁ,
তো আমি সেটা একটু তোমাদেরকে বলি সমানুপাতিক যে প্রতীকটা সিম্বলটা এটা যদি উঠাই দেওয়া হয় তাহলে এখানে একটা ধ্রুবক অ্যাড করা লাগে। কি অ্যাড করা লাগে? তো সমানুপাতিক সাইনটা যদি আমি উঠাই দিই তাহলে এখানে একটা ধ্রুবক দিব, সেটা হচ্ছে ধরো এ মানে কে দিলাম, কে একটা ধ্রুবক দিতে পারি বা যে কোনো একটা ধ্রুবক দিলেই হইলো, আলফা বিটা গামা একটা ধ্রুবক দিতে পারি। হ্যাঁ, তো এখানে একটা ধ্রুবক হইলে এখানে একটা ধ্রুবক হলে ভাগ করে দিলে ধ্রুবকটা কাটা যাবে, সেম ধ্রুবক কাটা যাবে, কাটা গেলে এই সমীকরণ চলে আসবে। কথা বুঝছো? হ্যাঁ, ধ্রুবক সমানুপাতিক চিহ্ন উঠলে কি হবে? ইকুয়াল চিহ্ন দিয়ে একটা ধ্রুবক দিব, ধরো ধ্রুবক হিসেবে যে কোনো একটা অ্যালফাবেট দিলেই হইলো। আমরা সাধারণত কে ইউজ করি, কে, বুঝছো? কে ইউজ করছো, কে দিলা, এখানে একটা ধ্রুবক উঠে দিলে কে দিলা, ভাগ করে দিলে কে কে কাটা যাবে, ওকে, এটা চলে আসবে। মাঝখানে জাস্ট 2 লাইন দেখানো হয়নি, বাট এই স্টেটমেন্টটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং খুব বেসিক স্টেটমেন্ট। এটা কি আমরা বুঝছি? বলো। হ্যাঁ, লেখা হয়েছে, এই স্টেটমেন্টটা কি লেখা হয়েছে? লেখা শেষ করো খাতায় দ্রুত। হ্যাঁ, দ্রুত লেখা শেষ করো। তাড়াতাড়ি লিখি। ওকে, এবার আমি এটার উপর লম্ব টান, পি বিন্দু। এখানে এই প্রমাণের জন্য ডিটা লাগবে না আর কি, তারপর যে ডি এর ব্যাখ্যাটা বৃত্তস্থ দিয়ে দিলাম সেটার জন্য রাখলাম, কিন্তু এখন যে আইডিয়াটা শিখাচ্ছি সেটার জন্য ওই বৃত্তস্থ কোনটা লাগবে না, তাই না? বাট আমরা লিখে রাখলাম কি বোঝানোর জন্য, ডি দাও, যে চিহ্ন দাও, ডি লিখছো না, এডিসি। ওকে, এবার আসো, লেখা হয়েছে এটুকু? লেখা শেষ করো। এবার আমরা এপি চাপ নিয়ে কথা বলবো এবং তারপর আমাদের স্টেটমেন্ট চলে আসবে। আর ব্যাসার্ধের সমান চাপ নিয়ে এটা হচ্ছে কি, এই যে এখানে আরেকটু আলাদা করে ব্যাখ্যা দিয়ে রাখো, এই যে ও এ হচ্ছে ব্যাসার্ধ আর না, আর ব্যাসার্ধ আর সমান অংশ হচ্ছে এ বি, সেটা হচ্ছে 1 রেডিয়ান। ওকে, ও এ হচ্ছে কি ইকুয়াল টু ব্যাসার্ধ আর, ওই হচ্ছে কি ব্যাসার্ধ আর। হ্যাঁ, এবং সুতরাং এ ও বি সমান হচ্ছে 1 রেডিয়ান। এ ও বি সমান কি আমরা শিখছি না, ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোনো উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। এটা একটু আগে লিখছো না খাতার মধ্যে? হ্যাঁ, একটু আগে ওই পার্টে। আচ্ছা, ওকে, এবার আসো নেক্সট অংশে আসি। এবার সাদা কালারের পার্টটা নিয়ে কথা বলে দিই। দেখো যে এখানে বুঝো এ ও পি সমান 1 সমকোণ, কথা কি বুঝছো? এ ও পি সমান কত? 1 সমকোণ, মানে হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কথা নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, এবং বলো এ ও পি এটা কোন চাপের উপর দণ্ডায়মান? এ ও পি কোন চাপের উপর দণ্ডায়মান? এপি চাপের উপর দণ্ডায়মান। আরেকটা কথা বলো, এই এপি চাপটা পরিধির 1/4 কিনা, 4 ভাগের 1 ভাগ কিনা, তাই না? এটা কি বুঝো? যে ওকে, সমকোণ এবং চাপ এপি সমান 1/4 ইন্টু পরিধি। এটা কি বুঝছো? দেখে বলো, এটা কি 4 ভাগের 1 ভাগ না? 4 ভাগের 1 ভাগ কি না বলো? আচ্ছা, এবার বলো পরিধির সূত্র কি জানো? এই যে 2 পাই আর। তাহলে এবার আসো 1/4 2 পাই আর, কাটাকাটি করলে কত হবে? পাই আর বাই কত? 2, পাই আর বাই 2। ওকে, তার মানে এপি চাপ এর পরিমাণ কত আসছে? পাই আর বাই 2। এপি চাপের পরিমাণ কত আসছে? পাই আর বাই 2। এবার আমরা শেষমেশ আলোচনায় আসি যে সুতরাং বুঝো চাপ এ বি
ডিভাইড বাই চাপ এপি ইকুয়াল টু চাপ এবির জন্য হচ্ছে কেন্দ্রস্থ এ ও বি, আর চাপ এপির জন্য হচ্ছে কেন্দ্রস্থ কি বলতো এওপি। এটা এই লাইনটা কি বুঝছো তোমরা? এবি বা চাপ এবি বাই চাপ এপি, এটা এই যেখান থেকে কেন্দ্রস্থ এবির জন্য এওবি আর এপির জন্য কি এওপি। এবার তোমরা আমাকে বলো, দেখো মান বসাই, চাপ এবি এটা কার সমান বলো? ব্যাসার্ধের সমান। এই যে ব্যাসার্ধের সমান না চাপ এবি, এই যে আর বলছি না এখানে, হ্যাঁ বলো। এই যে এইটুকু কি চাপ এবি না? এটা ব্যাসার্ধের সমান না? চাপ এবি সমান হচ্ছে আর, এখানে কোন একটা জায়গাটা লিখে দিই, চাপ এবি ও এ সমান ব্যাসার্ধ আর, এওবি সমান 1 রেডিয়ান, আর এখানে লিখে রাখো চাপ এবি, এটা তোমরা এখানে লেখা আছে চিত্রে, চাপ এবি সমান হচ্ছে আর, চাপ এবি সমান হচ্ছে আর। হ্যাঁ, একটু লেখা শেষ করো। তো চলো দেখো, দেখো এবার মান বসাই দিয়ে এবার আমাদের মোটামুটি কাজ শেষ। এই কথা শোনো, মোটামুটি কাজ শেষ। চাপ এবি এটার মান কত বলছি বলো? আর। চাপ এবির মান হচ্ছে আর, আর চাপ এপি, এই বুঝো চাপ এপি এটার মান কত? পাই আর বাই 2, পাই আর বাই 2 ইকুয়াল টু কেন্দ্রস্থ এওবি, এই যে এওবি সমান কি 1 রেডিয়ান না? 1 রেডিয়ান ডিভাইড বাই কেন্দ্রস্থ এওপি, এওপি এই বলতো এওপি কই? এওপি সমান কি 1 সমকোণ। কত বলো? 1 সমকোণ। আমাদের কিন্তু মূল কাজ শেষ, মূল কাজ শেষ। এবার দেখো হিসাবে আসো, কথা শুনো, বাম পাশে এবার লেখো, বলো আর ইন্টু, এটা কি উল্টে দেওয়া যায় না? 2 বাই পাই আর ইকুয়াল টু 1 রেডিয়ান ডিভাইড বাই কি 1 সমকোণ। আচ্ছা সবাই দেখো এবার আর এর সাথে আর কাটা যায়, এবার একটু সবাই একটু লক্ষ্য করো, দেখো এই কোনাকুনি গুণ করে দিই, 2 এর সাথে 1 সমকোণ গুণ করলে কত হবে? 2 সমকোণ। সবাই দেখো, আর পাই এর সাথে 1 রেডিয়ান গুণ করলে কত হবে? পাই রেডিয়ান। এইভাবে আমরা তখন ওই লাইনটা লিখছিলাম। কোন লাইন লিখছিলাম বলো? হ্যাঁ, কোন লাইন লিখছিলাম? এই যে 2 সমকোণ সমান পাই রেডিয়ান। এটা কিভাবে আসছে সেটা দেখানোর জন্য এত এত জিনিস আমরা আমাদের দেখানো। তো এখন ওই ক্লাসটা লেখার জন্য সময় দিচ্ছি, হ্যাঁ লিখতে দিচ্ছি। এখন তোমরা কি ধরতে পারছো যে আসলে কিভাবে লাইনটা আসছে রেডিয়ান সিস্টেমে? হ্যাঁ, কারণ এগুলো একটার পর একটা আসলে নোট ঠিক মতো রাখো, তাইলেই হইলো আসলে। আর বাসায় 2-3 বার রিডিং প্র্যাকটিস করলে বুঝে বুঝে যে কোনটা কি আসলো না আসলো, কেমনে আসলো সেটা দেখলেই হবে। এই তোমাদের কি কোনো সমস্যা হয়েছে বুঝতে? বলো বুঝছি। তুমি হাসো কেন বলো? তো খুশি কেন? আচ্ছা ঠিক আছে। এই তোমাদের কি তোমার লেখা শেষ? আচ্ছা গুড। এখানে একটা কোশ্চেন আসলো যে চাপ এসি নিয়ে কাজ করা যায় তো কিনা। শোনো, চাপ এসি নিয়ে কাজ করি না কেন? কারণ চাপ এসির সাথে তো আমাদের এই ব্যাসার্ধের সম্পর্ক নাই, সেটা তো র্যান্ডম একটা আরেকটা প্রমাণ দেখানোর জন্য দেখাইছি। আমাদের এখানে কিন্তু 3টা শর্ত দেখানো হয়েছে, একটা হচ্ছে পরিধির জন্য 2 পাই আর, এবার এখানে আরেকটা প্রমাণ, এরপর এখানে একটা, 3টা জিনিস একসাথে হচ্ছে, 3টা আলাদা আলাদা স্টেটমেন্টের প্রুফ একসাথে মূলত একটার মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো তুমি যদি এইটুকু জানো, কথা শোনো, তুমি যদি এইটুকু জানো, কোনটুকু? যে বৃত্তের, হ্যাঁ, কোনো বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক, যদি এইটুকু জানো যে এই যে চাপ এবি বাই চাপ এসি ইকুয়াল টু কেন্দ্রস্থ এওবি বাই কেন্দ্রস্থ এওসি, এইটুকু যদি তোমার মাথায় থাকে যে চাপ বাড়লে কেন্দ্রস্থ কোণ বাড়বে, চাপ কমলে কেন্দ্রস্থ কোণ কমবে, এইটুকু কি মাথায় ঢুকছে? প্রথমত আমাকে বলো সবার মাথায়। হ্যাঁ চাপটা কি স্যার নির্দিষ্ট না? হ্যাঁ, চাপ হচ্ছে যে, হ্যাঁ নির্দিষ্ট বলতে হ্যাঁ, যে এখান থেকে এই যে বৃত্তের পরিধির উপর 2টা বিন্দু যদি তুমি নাও, ওই বিন্দুদ্বয়ের সংযোগ যে অংশটুকু সেটাকে বলি একটা চাপ। ঠিক আছে? হ্যাঁ ওকে। তাহলে এখন দেখো আমি তাহলে একটু হালকা করে আবার শর্ট আলোচনা করি, বেসিকটা বুঝো। ঘটনাটা কি দেখো, এই যে বৃত্তটা, সবাই কথা বলো না, এখানে আমরা হচ্ছে নিলাম এই যে এইটুকু হচ্ছে কি ব্যাসার্ধ না?
এটুকু কি বলো ব্যাসার্ধ। তো এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান, এটা হচ্ছে কেন্দ্র ও, এটা দিলাম এ, ঠিক আছে। এই ব্যাসার্ধের সমান চাপ, ধরো যে এ বি, কেন্দ্রে উৎপন্ন করছে কোন কোন, এ ও বি, সেটাকে আমি বলি 1 রেডিয়ান। ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে কি বলা হয় 1 রেডিয়ান। কথা কি ঠিক আছে? ওইটা নেওয়াটা তো আসলে একটু কষ্টকর, এই জন্য তো বললাম যে এটা যাওয়ার কথা ছিল এই পর্যন্ত সোজাসুজি নিলে, কিন্তু তার থেকে একটু কম নিবা, বুঝছো? হ্যাঁ, তো আর এটা হচ্ছে যে আমি ইয়ে দিয়ে করা যায়, কি বলে, কম্পাস দিয়ে করা যায়। হ্যাঁ, ওইটা তোকে আরেকটা দিন দেখাবো নি। আচ্ছা, তাহলে এখন দেখো, এরপর কথা হচ্ছে কি, আমরা এখানে এরপরে কি হিসাব ধরলাম, যে আমরা এ থেকে এখানে লম্ব টানলাম। কি করলাম বলো? এখানে লম্ব টানলাম। ওকে, তো এই যে লম্বটা টানলাম সেটা দিলাম আমি পি বিন্দু, সেটা কি দিলাম? তাহলে এখন এখানে বলো চাপ কি এপি না, আর এখানে কি আসছে এওপি না। তো এবার তুমি আমাকে বলো, এই জায়গায় সবাই বুঝো, চাপ এপি ডিভাইড বাই চাপ এ বি ইকুয়াল টু কেন্দ্রস্থ, এটা বুঝো কিনা সবাই? চাপ এপির জন্য কেন্দ্রস্থ এওপি, আর চাপ এ বির জন্য কেন্দ্রস্থ এওবি। বুঝছি এই কথাটা? না বুঝো নাই? এই লাইনটা কি বুঝছো? এটা কি বোঝাচ্ছে যে চাপ বাড়লে কোণ বাড়বে, চাপ কমলে কোণ কমবে। এন্ড সেই হিসেবে কিন্তু এই যে এই শর্তটা আর কি, যে সমানুপাতিক দিয়ে ক্যালকুলেশন করার পর এরকম শর্তটা আসে। ওকে, এই লাইনটা লিখলাম। এখন এরপরে মান বসায় দিই। দেখো, চাপ এপি এই যে এইটুকু, চাপ এপি সমান পরিধির 1/4, তাই না? তাহলে পাই আর বাই 2, তাহলে চাপ এবি মানে হচ্ছে পাই আর বাই 2। আর চাপ এবি সেটা হচ্ছে কি ব্যাসার্ধ না, ব্যাসার্ধ আর, ইকুয়াল টু কেন্দ্রস্থ এওপি কেন্দ্রস্থ এওপি সমান হচ্ছে কি 1 সমকোণ, তাই না? 1 সমকোণ। আর কেন্দ্রস্থ এওবি সেটা হচ্ছে 1 রেডিয়ান। এওবি সমান কি 1 রেডিয়ান। তাহলে এখানে হিসাব অনুযায়ী এই আর এর সাথে আর কাটা গেল, তাহলে পাই বাই 2 ইকুয়াল টু 1 সমকোণ ডিভাইড বাই 1 রেডিয়ান। তাহলে কোনাকুনি গুণ করলে পাই সমকোণ পাই রেডিয়ান সমান হচ্ছে 2 সমকোণ, মানে 2 সমকোণ সমান পাই রেডিয়ান। একটু আগে যে প্রমাণটা দেখছিলা সেটাই আর কি এখন তোমাকে শর্ট ভাবে দেখাইলাম, আবার শর্ট ভাবে দেখাইলাম, এটা উঠে নাও, তাই না? যে বিকল্প দিয়ে, বিকল্প বলতে একই কথাই আসলে, হচ্ছে সামারি। সামারিটা হচ্ছে এটা, ঠিক আছে? সামারিটা লিখে নাও। এই আনিস লেখো। আচ্ছা শোনো, আসি। আচ্ছা এই যেখানে, হ্যাঁ এখন দেখো, তাহলে আমরা যে আলোচনাগুলো করতেছিলাম পাই 2 সমকোণ ইকুয়াল টু পাই রেডিয়ান, সেখান থেকে আমরা এই হিসাব কিতাবগুলো জানলাম। তাহলে এখানে ক্যালকুলেশনসগুলোতে একটু আমরা তাহলে আসি, যে এখান থেকে আর কি কি ক্যালকুলেশনস করা যায়। লক্ষ্য করো কি কোশ্চেন্স আছে। দেখো 57 ডিগ্রি সমান কত রেডিয়ান, ফার্স্ট প্রবলেম। 57 ডিগ্রি, এই কথা হলো না, 57 ডিগ্রি সমান কত রেডিয়ান। তো এখান থেকে আমরা যে বেসিকটা আমরা শিখছি এতক্ষণ ধরে, বলো মনে রাখো। একটু আগে, এই যে একটু আগে যেটা দেখাইলাম, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, এটা কি বুঝছো? এটার সাথে এবার একটা লাইন লেখো, x ডিগ্রি, বলো তো এখান থেকে x ডিগ্রি, বুঝো x ডিগ্রি সমান x দ্বারা গুণ হয়ে যাবে না, পাই x বাই 180 রেডিয়ান। x ডিগ্রি সমান পাই x বাই 180 রেডিয়ান। হ্যাঁ, x ডিগ্রি সমান কি x অ্যাড হয়ে যাবে না, গুণ হয়ে যাবে না,
আবার বলো, এইবার বলো, এখান থেকে বলো x রেডিয়ান সমান কত? x ইনটু x রেডিয়ান সমান কত? 180 বাই পাই ডিগ্রি। স্যার একটু আগে লিখুন না স্যার, জায়গা পেতেছি না। আর নতুন খাতা লেখো, নতুন পেজে লেখো, সমস্যা তো নাই। তাহলে ডিগ্রিকে রেডিয়ানে নিতে গেলে পাই বাই 180 দ্বারা গুণ করা লাগে। এই নোট বুঝো, এই যে x ডিগ্রি, এটাকে তুমি রেডিয়ান নিছো যে কত দ্বারা গুণ করছো বলো এবার, যেটা মনে রাখতে হবে, যেটা মনে থাকবে মূলত। ডিগ্রিকে রেডিয়ানে নেওয়ার জন্য কত দ্বারা গুণ করছো? পাই বাই 180। আর রেডিয়ানকে ডিগ্রিতে নেওয়ার জন্য তার উল্টাটা 180 বাই পাই দ্বারা গুণ করছো। বলো বিশ্বাস হয় কিনা? এখন অনেক সহজ করে বললাম, এই যে x ডিগ্রি, এই x ডিগ্রিকে তুমি রেডিয়ানে নিছো, কত দ্বারা গুণ করছো বলো? পাই বাই 180 দ্বারা গুণ করছো। আর x রেডিয়ান, রেডিয়ানকে ডিগ্রিতে নিছো 180 বাই পাই দ্বারা গুণ করছো। মাথায় ঢুকছে? হ্যাঁ, কত কিছু দেখাইতেছি, এদিক সেদিক করে সবকিছু বলা হচ্ছে, সবই এক জায়গার ব্যাখ্যা, এই এক লাইনের ব্যাখ্যা সবকিছুতে বলা হচ্ছে। এখন হচ্ছে আমরা এবার এই জিনিসটা মনে রেখে এবার আমরা অঙ্কতে আসি। চলো, এই দেখো 57 ডিগ্রি সমান কত রেডিয়ান বলো? ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করার জন্য কত দ্বারা গুণ করতে হবে? পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। তার মানে সমান লিখবা 57 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। পাই বাই 180 রেডিয়ান। এবার বলো 57 বাই 180 ভাগ করলে কত হয় দেখো তো? হ্যাঁ বলো, শেষ করো। কত আসছে? 0.31। আর পাই এর মান কত? 3.1416। বসাই দাও, পাই এর মান বসাই দাও। কত আছে টোটাল? 57 ইন্টু পাই এর মান হচ্ছে 3.1416 ডিভাইড বাই 180 কত হইছে? 0.994 রেডিয়ান। আচ্ছা ওকে, জাস্ট ওই 3 ঘর রাখলা। আচ্ছা রাখো তো, হ্যাঁ 995 দাও, সমস্যা নাই। তো এই হচ্ছে রেডিয়ানের কাহিনী। সো আমি এখানে এটাকে আরেকটু এরকম আরেকটা প্রবলেম তোমাদেরকে দিই, দেখি। বলো যে 33 ডিগ্রি তোমাদের পাস মার্ক সমান কত রেডিয়ান? 33 ডিগ্রি। আচ্ছা তাহলে কেমনে করব? 33 বলো, আরিবে বলো, না পারলে একটা যোগ বলিও, সমস্যা নেই, আমরা হাসবো। বলো কি করবো? হ্যাঁ পাই বাই 180 কি করবো? রেডিয়ান। এবার বলো এরপরে কত আসে বের করো। পাই এর মান কত এখানে? কি জানো না? এবার একটা যোগ বলো, বলো। আচ্ছা না পারলে সমস্যা নেই, নেক্সট দিন শিখে আসিও, ঠিক আছে? এই বলো কত আসছে টোটাল? কত? পাই এর মান হচ্ছে 3.1416, ঠিক আছে? হ্যাঁ ক্যালকুলেশন করলে কত আসে? যে তুমি করছো নি, রেডিয়ান দিতে হবে না। এই রেডিয়ান সি যদি না দাও নাম্বার 0, কত আসে? 0.575 রেডিয়ান। ওকে, এই এককটা প্রতীকটা দিতে হবে, প্রতীক না দিলে নাম্বার 0। আচ্ছা রাখো, এই ক্লিয়ার? হ্যাঁ এখন দেখো, এই জনগণ শুনো, আসো। ওকে এখন আসো, আমাদের 22 ডিগ্রি 23 মিনিট 32 সেকেন্ড। ওকে, এটা সমান কত রেডিয়ান সেটা আমরা বের করব। তো চলো এটাকে আগে আমরা ডিগ্রিতে নিয়ে যাব, পুরোটাকে আগে কিসে নিয়ে যাব? হ্যাঁ ডিগ্রিতে নিয়ে যাব। তাহলে দেখো 22 ডিগ্রি 22 প্লাস ডিগ্রি, এই যে 32 23 মিনিট, মিনিটকে ডিগ্রিতে নেওয়ার জন্য কত দ্বারা ভাগ করতে হবে? কতদিন শিখছিলা? 60 দ্বারা, অর্থাৎ প্লাস দিয়ে 23 বাই 60 প্লাস সেকেন্ডকে মিনিটে নেওয়া, যে ডিগ্রিতে নেওয়ার জন্য কত দ্বারা ভাগ করতে হবে? 36 সাথে না, যে 32 বাই 60 প্লাস 60। আর টোটালটা হবে কি? ডিগ্রি প্লাস প্লাস, আচ্ছা এখানে তো ইনটু হবে। হ্যাঁ ওকে, তাহলে এবার বলো তো কত আসে যোগ করে, ডিরেক্ট বলো তো দেখি। 22.392 কি ডিগ্রি।
এই হলো ডিগ্রির ভার্সন। আমরা ডিগ্রিটাকে এখন কিসে নিব? রেডিয়ানে নিব। তো ডিগ্রিকে রেডিয়ানে নেওয়ার জন্য কত দ্বারা গুণ করতে হয় বললাম? পাই বাই 180 অর্থাৎ 22.392 গুণ পাই বাই 180 তারপর দিয়ে একসাথে রেডিয়ান। ওকে, 0.39 আর কত আসে? আচ্ছা, 0.39 রেডিয়ান। টু দি পাওয়ার সি দিতে পারো অথবা বাংলায় রেডিয়ান লিখে দিতে পারো, একই মিনিং। বাট দুইটা দেওয়া যাবে না, যে সিও দিলে আবার রেডিয়ানও লিখলা, দুইটা করা যাবে না। ঠিক আছে, হয় রেডিয়ান লিখবা নাহলে কি পাওয়ার সি দিবা। এই বুঝছো সবাই? কোনো সমস্যা আছে? তোলা শেষ? তাহলে আমরা বলো বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান সিস্টেমটা নিয়ে আমরা ধরতে পারছি। হ্যাঁ, রেডিয়ান সিস্টেমের A to Z জিনিসপাতি কোনটা থেকে কি আসছে সেগুলো ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। লেখা শেষ? লেখা শেষ করো। আর এগুলা ক্যালকুলেটরে কিভাবে করে সেটাও শিখিয়ে দিব। ক্যালকুলেটরে এগুলো সব করা যায়, একটা বাটন ক্লিক করলে চলে আসে। আচ্ছা, তো চলো নেক্সটে গেলাম। বলো 47 ডিগ্রি সমান কত রেডিয়ান? বের করা দেখি খাতায়। ডিগ্রি থেকে রেডিয়ানের জন্য পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে, তাই না? তোমার ক্যালকুলেটর কই? তাহলে কি করা যায় বলো? তো চলো 47 ডিগ্রি 47 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, তাহলে কত আসে? 0.82 রেডিয়ান। আর এই যে এই কোশ্চেনটা যদি আসি 27 ডিগ্রি 31 মিনিট 53 সেকেন্ড, এটাকে রেডিয়ানে নিব, তাহলে 27 যোগ আগে ফুলটাকে ডিগ্রিতে নিতে হবে, তাই না? 31/60 যোগ 60 ইন্টু 60 ডিগ্রি, কত আসে দেখো যোগ করলে টোটাল? 27.531 ডিগ্রি। এবার এটাকে রেডিয়ানে নিব। রেডিয়ানে নেওয়ার জন্য পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে, তাই না? পাই বাই 180 দেখাইতে হবে, তারপরে 3.1416 লিখলে সমস্যা নেই, বুঝছি? হ্যাঁ, ওটা দেখাইতে হবে। কথা 0.484 রেডিয়ান। আচ্ছা 48 দিলাম, চলে যাও। আচ্ছা, তাহলে বলো রেডিয়ান সিস্টেম কি বুঝছি? আচ্ছা লিখছি, শেষ। এই বলো দেখি করো এটা 5 6 নিজে নিজে করো, এটা আমি করাবো না, নিজে নিজে করো এবার দেখি। নিজে নিজে করো। ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়া সিস্টেমগুলো আমরা শিখলাম, তাই না? কত সেটা? 1.03 রেডিয়ান। ওকে, আর পরেরটাতে দেখো, বের করো এটা। মিনিট, আর দুইটা রাখলে সেকেন্ড। হ্যাঁ, শেষ করো। 1 পয়েন্ট কত আসছে পরেরটার? 356। আসছে আসছে।
শেষ করি। আচ্ছা, তোমরা কি বুঝছো সবাই? ওকে, নেক্সটে গেলাম। আচ্ছা, কোন পরিমাপের এককের মধ্যে লাস্ট যে প্রসেসটা সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট সিস্টেম, বাংলায় বলে শতমূলক পদ্ধতি। শতমূলক মানে 100কে স্ট্যান্ডার্ড ধরা হয়। শতমূলক মানে কাকে স্ট্যান্ডার্ড ধরা হয়? 100কে। আচ্ছা, তো গ্রেডিয়েন্ট থেকে জি প্রকাশ করা হয় কি দ্বারা? জি দ্বারা। যেখানে এক গ্রেড কি বোঝায়? যে এক সমকোণকে 100 ভাগে, আমি আবার বলছিলাম গত ক্লাসে বলছিলাম, এখানে সমকোণ হচ্ছে স্ট্যান্ডার্ড একক। কি স্ট্যান্ডার্ড বলো? সমকোণ। সমকোণকে স্ট্যান্ডার্ড ধরে সকল হিসাব কিতাবে আমরা যাই। তো এক সমকোণকে যদি আমি 100 ভাগে ভাগ করি, 90 ভাগে ভাগ করলে সেটাকে আমরা বৃত্তীয়তে নিছিলাম, আর 100 ভাগে ভাগ করলে সেটাকে গ্রেডিয়েন্ট সিস্টেমে নেওয়া হয়। দেখো, এক সমকোণকে 100 ভাগে ভাগ করা হলে প্রতিটি ভাগকে বলা হয় 1 গ্রেড, আর 90 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগকে বলা হয়তো 1 ডিগ্রি। মাথায় ঢুকতেছে? 90 ভাগে যখন ভাগ করছি এক সমকোণকে, তখন প্রতিটা ভাগকে কি বলছি? 1 ডিগ্রি। আর যখন 100 ভাগে ভাগ করব তখন প্রতিটা ভাগকে কি বলবো আমরা? 1 গ্রেড। আর গ্রেডের ফুল মিনিং হচ্ছে গ্রেডিয়ান। ঠিক আছে? হ্যাঁ, তো এক সমকোণ তাহলে এখানে কি হবে? অটোমেটিক্যালি 100 গ্রেড হবে না? তাই না? এক সমকোণকে কি 100 ভাগে ভাগ করছি, প্রতিটা ভাগ হচ্ছে 1 গ্রেড, তাহলে টোটাল 100টা ভাগ আছে, তাহলে টোটাল 100টা গ্রেড আছে। তো এক সমকোণ সমান 100 গ্রেড, 90 ডিগ্রি সমান 100 গ্রেড, তাহলে 1 ডিগ্রি সমান 100/90 গ্রেড, বা 1 গ্রেডিয়ান ইকুয়াল টু 90/100। ওকে, আর এটা থেকে এটা কেমনে আসছে? যে কনভার্ট করে রাখি এখান থেকে, যে 100 গ্রেড ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, তার মানে 1 গ্রেড ইকুয়াল টু 90/100 ডিগ্রি। এখন যেটা আমাদের ম্যাথের জন্য লাগবে সেটা শিখাই। বলো তাহলে এক্স গ্রেড সমান এক্স ইন্টু 90/100 ডিগ্রি, তাই না? আর এখান থেকে এক্স ডিগ্রি সমান এক্স ইন্টু 100/90 গ্রেড। অর্থাৎ ডিগ্রি থেকে গ্রেডিয়ানে নেওয়ার জন্য কত দ্বারা গুণ করতে হবে? 100/90, কাটাকাটি করলে 10/9 দ্বারা, সহজ কথা। x ইন্টু 10/9। ডিগ্রি থেকে গ্রেডিয়ানে নেওয়ার জন্য কত দ্বারা গুণ করতে হবে বলো? 10/9 দ্বারা গুণ করতে হবে, সিম্পল হিসাব। হ্যাঁ, আর গ্রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়ার জন্য 9/10 দ্বারা গুণ করতে হবে। ওকে, তুলে নাও। গ্রেডিয়ান সিস্টেম, গ্রেডিয়ান সিস্টেমে হিসাব কিতাব। হ্যাঁ, তো 100 ভাগ করলে কি হবে সেটাও তোমরা জেনে গেলা। ঠিক আছে, উঠাই। কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, তবে গ্রেডিয়েন্ট সিস্টেমটা নিয়ে আমাদের স্কুল লেভেলে আলোচনা খুব কম করা হয়। ওকে, তো এটা নিয়ে বেশি প্রেশারের কিছু নাই। রেডিয়ান্টে আসে পরীক্ষায়, রেডিয়ানই বেশি লাগবে। রেডিয়ান তো সেমই, তো তোমার এক্স রেডিয়ান সমান পাই এক্স বাই 180, মানে পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়। রেডিয়ানে কি পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়, আর গ্রেডিয়ানে হচ্ছে 10/9 দ্বারা গুণ করতে হয়। এটাই তো পার্থক্য, তো এটাই। আচ্ছা, লিখছি সবাই? লেখা শেষ? তাহলে আমরা এখন এগুলো কি আলোচনা করতেছি বলো? কিছু হিসাব কিতাব, যে আমরা এই ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান এগুলো হচ্ছে কি লাইক হচ্ছে তোমরা যেরকম যোগ বিয়োগ ভাগ শিখছো, তাই না? যোগ কেমনে করে, বিয়োগ কেমনে করে, ভাগ কেমনে করে ছোটবেলা শিখছো না? বড়বেলায় এসে এবার কৌণিক দূরত্বের হিসাবগুলো দেখতে থাকি, যে ডিগ্রি কেমনে আসে, রেডিয়ান কেমনে আসে, গ্রেডিয়ান কেমনে আসে। হ্যাঁ, ওকে, সো কয়েকটা প্রতীকের
অ্যাপ্লিকেশন শিখতেছো আর কি, ঠিক আছে? আচ্ছা, এক্স ডিগ্রি সমান এক্স ইন্টু 100/90 গ্রেডিয়ান সমান 10/9 গ্রেডিয়ান। ওকে, ডান। নেক্সটে গেলাম। তাহলে দেখো কোন পরিমাপের একক সমূহের ক্ষেত্রে পারস্পরিক যে সম্পর্ক, দেখো সবাই শোনো, বেসিকটা দেখো। দুই সমকোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি সমান কত রেডিয়ান? পাই রেডিয়ান। দুই সমকোণ সমান পাই রেডিয়ান, শিখছিলা কিনা? আর বলো, এক সমকোণ সমান 100 গ্রেড, দুই সমকোণ সমান কত গ্রেড? 200 গ্রেড। বুঝছি কথাটা? এক সমকোণ সমান 100 গ্রেড হইলে দুই সমকোণ সমান কত হবে? 2 দ্বারা গুণ হবে 200 গ্রেড। এবার হিসাবে আসি, দেখো 100, এই যে কথা শুনো, এগুলো অলরেডি আমি দেখাই ফেলছি, মাত্র দেখাইছি। দেখো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান 180/পাই, আর ডি ডিগ্রি সমান ডি পাই বাই 180। আমি এক্স ডিগ্রি দিয়ে দেখাইছি না তখন ধরে, এক্স এর জায়গায় ডি, ডি ডিগ্রি সমান ডি পাই বাই 180। এখানে আসো, 200 গ্রেডিয়ান সমান পাই রেডিয়ান, তাই না? তো 1 গ্রেডিয়ান সমান পাই বাই 200 রেডিয়ান, আর জি গ্রেডিয়ান সমান জি পাই বাই 200 রেডিয়ান। আচ্ছা, ওকে, তাহলে এবার আসো, এই যে বুঝো, আসো ডি পাই বাই 180 রেডিয়ান ইকুয়াল টু থিটা হচ্ছে পাই রেডিয়ান, আর হচ্ছে জি পাই বাই 200। তো সেখান থেকে তুমি যদি পাই দ্বারা ভাগ করে দাও, ডি বাই 180 ইকুয়াল টু থিটা বাই পাই ইকুয়াল টু জি বাই 200। এটাই হচ্ছে আমাদের কনভার্সনের সূত্রটা। আচ্ছা, দেখো এটা তো বুঝছো যে ডি ডিগ্রি ইকুয়াল টু, এই যে আমাদের কি, এই ডি পাই বাই 180 রেডিয়ান, হ্যাঁ? আর যেটা আমরা মূলত এতক্ষণ ধরে শিখছিলাম এক্স ডিগ্রি, পাই এক্স বাই 180 রেডিয়ান, এটা শিখছি না? হ্যাঁ। আর এখানে হচ্ছে ধরো এক্স গ্রেডিয়ান, আমি লিখে দিচ্ছি একটু আগে, এক্স ইন্টু পাই বাই 200 গ্রেডিয়ান, রেডিয়ান পাই বাই 200 কি বলো তো? রেডিয়ান, তাই না? এক্স এরটা দিয়ে শিখছিলাম। এখন এখানে ওই যে ডিগ্রি বলতে ডি আর গ্রেডিয়ান বলতে জি, সেভাবে এগুলা নেওয়া হয়েছে, কারণ এই ডি আর জি দিয়ে তো হিসাবটা আসবে। আর থিটা হচ্ছে ওই যে আমাদের কি 1 রেডিয়ান সমান আমাদের যে হিসাবটা আর কি থিটার জন্য, রেডিয়ান সিস্টেমটা আর কি। ওকে, তো ডি পাই বাই 180 ইকুয়াল টু থিটা ইকুয়াল টু জি পাই বাই 200। তাহলে এখানে আমি পাই দ্বারা যদি ভাগ করে দিই উভয় পাশে, তাহলে পাই পাই কাটা গেল, এখানে পাই ভাগ আসলো, এখানে পাই কাটা গেল। তাহলে এই যে সম্পর্কটা আসলো, এটাই আর কি সবগুলোর মধ্যে কমন সম্পর্ক, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, রেডিয়ান, রেডিয়ান, থিটা রেডিয়ান। ওকে, তো এখানে এই যে এক্স 1 রেডিয়ান থিটা রেডিয়ান সমান হচ্ছে থিটা দিয়ে আসছে আর কি। কোনটা? এই লাইনটা, এই দুই লাইন কেমনে আসছে? আচ্ছা, ওকে, এটাকে হচ্ছে আরো সহজ করে যদি আমি বলি, একই ধরলে তো তোমার কিছুই আসবে না, সব তো কাটাকাটি চলে যাবে। হ্যাঁ, আচ্ছা শোনো, ওকে, এক্স ডিগ্রি সমান হচ্ছে পাই এক্স বাই 100, তাহলে ডি ডিগ্রি ওকে সমান হচ্ছে ডি পাই বাই 180 রেডিয়ান, আর হচ্ছে ডি রেডিয়ান, এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করলাম, বুঝছো? থিটা রেডিয়ান। তো সেই জন্যে দেখো ডি ডিগ্রি, ডি রেডিয়ান, আর ধরো যে ডি গ্রেডিয়ান ধরতে পারো। এই জন্য তিনটে সমান বলে একসাথে এখানে আসছে। ইউনিট রেডিয়ান এককে, এককের জন্যে তো এখানে হিসাবটা গেল আর কি। আচ্ছা লেখা, আমি আবার দরকার হলে আরেকটু অন্য ওয়েতে এটা ব্যাখ্যা দিই, এখন জাস্ট জিনিসটা তুলে নাও। এই যে এখানে এটার হিসাবটা দেওয়া হয়েছিল, দেখো এই যে শোনো সবাই, দেখো কথা শোনো, এই যে কোনটা, এই সবাই বেসিকটা বুঝো, এটাকে যদি ডিগ্রিতে হিসাব করো তাহলে ডি ডিগ্রি দ্বারা প্রকাশ হবে। এই কোনটাকে ডিগ্রিতে হিসাব করলে কি দ্বারা প্রকাশ হবে? দেখো এই লাইনের মূল ব্যাখ্যাটা ওইখানে মূলত চিত্রটার মধ্যে মূলত বলে দিই, কারণ আরেকটু ভালোভাবে বুঝতে। দুইটা রেখার অন্তর্গত কোণ, সবাই বুঝো যে আমরা কি শিখলাম এতক্ষণ ধরে, দুইটা রেখার মধ্যবর্তী কোণ, এটাকে ডিগ্রি দ্বারাও প্রকাশ করা যায়, রেডিয়ান দ্বারাও প্রকাশ করা যায়, গ্রেডিয়ান দ্বারাও প্রকাশ করা যায়, কথা বুঝছি? তো এই যে কোণটা, এটাকে আমি ডি ডিগ্রি বললাম ডিগ্রি এককে, আর থিটা রেডিয়ান বললাম রেডিয়ান এককে, আর জি গ্রেডিয়ান বললাম গ্রেডিয়ান এককে। এটা কি বুঝছি? বলো, মান কি একটা নির্দিষ্ট কোণকে বোঝাচ্ছে না? হ্যাঁ, বোঝাচ্ছে কিনা? তাহলে এখন তুমি আমাকে বলো, এখানে ডি ডিগ্রি ইকুয়াল টু থিটা রেডিয়ান ইকুয়াল টু জি গ্রেডিয়ান, এটা বুঝছো সবাই? সত্য না মিথ্যা? সত্য। কথা ঠিক আছে? এইখানে এই কোণটা স্পেসিফিক তিনটা প্রতীকে তিনটা আলাদা আলাদা কনভার্সন, তাই না? আলাদা আলাদা প্রকাশ রূপ প্রকাশ করা যায় না? তো এটা সমান এটা সমান এটা লেখা যায় কিনা?
যায় কি যায় না? যায়, গুড। এবার বলো সবগুলোকে আমরা রেডিয়ান সিস্টেমে নিয়ে আসতেছি। বলো ডি ডিগ্রি সমান কত রেডিয়ান? পাই। ডি পাই বাই 180 রেডিয়ান। দেখো ডি পাই বাই 180 কি রেডিয়ান। ওকে, রেডিয়ান এককে আমি আনতেছি ইকুয়াল টু হচ্ছে থিটা রেডিয়ান। রেডিয়ানকে আর কিছু বললাম না, থিটা রেডিয়ান। আর হচ্ছে জি গ্রেডিয়ান সমান কত রেডিয়ান? জি পাই বাই 200 রেডিয়ান। 200। আমি বলো রেডিয়ান রেডিয়ান রেডিয়ান, তিনটা রেডিয়ানের যে সিম্বল বাদ দিয়ে দেওয়া যাচ্ছে। ওকে, বাদ দিয়ে গেলে কি থাকে? ডি পাই বাই দেখো এবার বুঝবো যে লাস্টের লাইনে যারা কম বুঝছো এখন ক্লিয়ার হয়ে যাবে। ডি পাই বাই 180 ইকুয়াল টু থিটা জি পাই বাই 200। কথা ঠিক আছে? হ্যাঁ, এবার উভয় পাশে তুমি যদি পাই দ্বারা ভাগ করো বুঝো ডি পাই বাই 180 ইন্টু পাই, না বুঝি যাবা কয়ার, ইকুয়াল টু থিটা বাই পাই ইকুয়াল টু জি পাই বাই 200 ইন্টু পাই। পাই পাই কাটা, পাই পাই কাটা, তাহলে কি থাকে? ডি বাই 180 থিটা বাই পাই জি বাই 200 থাকে না? এটা কথা বলছি, সেটাই তো এখানে আসলে হচ্ছে না। এখানে যে সো লিখলাম সেটা কেন? ওই যে ওই সম্পর্ক থেকে। তো তোমরা এই শেষ, হ্যাঁ, এটা না লিখে বুঝছো, এইগুলো বের করার পর এখানে এক্স ডিগ্রিটা দেখানো দরকার নেই, তাহলে তাই না? দরকার আছে? প্রয়োজন নাই, এক্স এরটা দরকার নেই, এগুলো তো আগেই দেখাইছি। হ্যাঁ, এই দুইটা লেখার পরে এই যেখানে যে চিত্র হতে, চিত্রটা আঁকিও, চিত্র হতে, চিত্র হতে দিয়ে এটা লিখে ফেললাম। বুঝছো নি? বলো চিত্র হতে লিখে এভাবে লিখে ফেলো। কোনো প্রশ্ন আছে? বলো। কোন পরিমাপের একক সমূহের পারস্পরিক সম্পর্ক? উঠাও। শোনো আমি বলি, হাত কাটার কারণে মরে যাওয়ার কারণটা হচ্ছে ওইটাই যে আমাদের এখানে ধমনী আর শিরা যে রগগুলো আছে রক্ত চলাচলের, হ্যাঁ, যেগুলো ভিতরে দিকের যে রক্ত চলাচলের যে রগগুলো সেগুলোকে বলি আমরা ধমনী। যখন কেটে ফেলা হয় তখন ওই রক্তপাতের কারণেই, কিসের জন্য বলো? যে অতিরিক্ত যে হাত কেটে সে যদি বসে থাকে এভাবে রক্ত যাইতেছে শরীর থেকে, তো কি হয়? মানুষের শরীরে যদি রক্ত যদি একটা নির্দিষ্ট লেভেলের থেকে বেশি চলে যায় তাহলে সে তো সেন্সলেস হয়ে যাবে, আর সেন্সলেস হওয়ার পর বাকিগুলো চলে যাবে, বুঝো নাই? অটোমেটিক্যালি সে মারা যাবে। বুঝছো? ঠিক না? আর যখন পুরো হাতটা পড়ে যাচ্ছে তখন কি হয়? সে ওই হাতটা তো সে পড়ে গেলে বাকিটাকে কি সেভাবে চাপ দিয়ে ধরে রাখে না, ধরে দৌড় দেয় ডাক্তারের কাছে, ঠিক কিনা? ডাক্তার ব্যান্ডেজ করে ওই রক্ত যাতে না পড়ে যায় সেই রক্ত বাইর হয়ে যাওয়ার প্রসেসটাকে আটকায় ফেলে, এরকম না? ব্যান্ডেজ করে মেডিসিন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আর হাত কেটে গেলে জোড়া লাগানো, সেটা তো আসলে একবারে কেটে পড়ে গেলে তো জোড়া লাগানোর যে ওইটা তো, হ্যাঁ হ্যাঁ, তখন কি? তখন আচ্ছা, ও আটকাতে পারবে না মানে কি তুমি বুঝো? তোমার আঙ্গুল যদি কাটা যায়, আঙ্গুলের একটু অংশ যদি কাটা যায়, রক্ত বের হয় না, তারপর আটকে কেমনে? বুঝো নাই? কোন, হ্যাঁ, ওইটা এটাই বলি। এটা খুব ভালো, এগুলো তোমাদের বায়োলজি টিচাররা খুব ভালো পড়াবে। হ্যাঁ, এগুলো বায়োলজি পার্টে আছে। আমার যেটুকু নলেজ আছে আমি সেটা বলি। হ্যাঁ, এটা হচ্ছে যে অনুচক্রিকা নামে যে রক্তের উপাদানটা থাকে সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধায়। কোনো একটা অংশ যদি হাতে কেটে যায় তাহলে অনুচক্রিকাটা রক্ত জমাট বাঁধাচ্ছে। এখন যদি অল্প পরিমাণে কাটে তাইলে কি অনুচক্রিকার রেট অনুযায়ী সেটা তাড়াতাড়ি জমাট বাঁধতে পারে। বাট যদি তুমি বেশি কাটি ফেলে, যে তুমি হচ্ছে আবেগে এমনি করে একটা পোজ দিলা মুখের মধ্যে, সব দিক দিয়ে রক্ত বাইরে হবে। তো রক্ত বাইরে হওয়ার ক্ষেত্রে কি হবে? অনুচক্রিকা কাজ করে গুলাবে না, তখন তোমাকে এটা কি ধরে রেখে তারপর ব্যান্ডেজ লাগায়া যাতে রক্ত প্রবাহ, রক্ত সব পড়ে না যায় সেটার জন্য আগে ব্যবস্থা নিতে হবে। তো হাত যদি কেউ কেটে ফেলে তাহলে কি হয়? হাত পুরো হাত কেটে গেল তখন কিন্তু সে ওই কাটা জায়গাটাকে কিন্তু নিজের হাত আরেক হাত দিয়ে কি করে আটকায়, বা যারা থাকে আটকায়, রক্ত প্রবাহটা কি যাতে রক্ত না পড়ে যায় সেটা বন্ধ করে। কথা বলছে, হাত দিয়ে চাপি রাখলেন, তুমি বলো এখান দিয়ে রক্ত বাইরে হবে, তুমি যদি চাপি ধরে রাখো রক্ত বাইরে হবে, লাইক পানির ট্যাপের মতো। তুমি পানির ট্যাপ ছাই দেওয়ার পর তুমি যদি নিচ দিয়ে ধরে রাখো কি হবে? পানি আটকে থাকে না? হ্যাঁ, তো ওইটাই কি, যখন যদি আটকাই রাখো তুমি তাহলে পানি রক্ত বেরোবে কেন?
কথা বুঝছো? আর কিছুক্ষণ আটকে রাখলে কি হবে, অনেকক্ষণ ধরে যদি আটকে রাখো, এবার পরে কাহিনী দেখো, ধরো রক্ত অনেকক্ষণ ধরে রক্ত প্রবাহ, মানে রক্ত যে জায়গায় কাটা গেছে, হাতটা যেখানে কাটা গেছে, তুই যখন অনেকক্ষণ ধরে রক্ত প্রবাহ আটকে রাখবা, তখন অনুচক্রিয়াগুলো এসে কি করবে, ওই জায়গায় রক্ত জমাট বাঁধানো শুরু করবে। আস্তে আস্তে ওই ব্যান্ডেজও করে দিল, তখন রক্ত জমাটো বাঁধিয়ে গেলে তখন আর রক্তগুলো শরীর থেকে যাবে না। ঘটনাটা বুঝছো? কত কাহিনী। হ্যাঁ, আচ্ছা যাক, ভালো। এখন শেষ করছি। এটা বেসিক কিছু নলেজ থাকা লাগবে সব সময়, বুঝছো? যেমন এই জন্য কিন্তু সায়েন্সের আমাদেরকে, তোমরা যখন কলেজ পর্যন্ত পড়বা তখন কিন্তু সকল সাবজেক্টই তোমাকে বাধ্যতামূলক পড়তে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। বাট যখন তুমি অনার্সে যাচ্ছ, হ্যাঁ, এই ক্লাস শেষ হয় না, আমি আরো কিছুক্ষণ পড়াবো। যখন তুমি অল্প কিছুক্ষণ, হ্যাঁ, যখন তুমি অনার্সে যাবা তখন তোমাকে স্পেসিফিক সাবজেক্ট বেস তখন পড়তে হয়, তখন আর ইন জেনারেলাইজড ভার্সনে যাওয়া লাগে না। আর তোমাদের এখন যে কারিকুলাম করছে, আগে যেটা লিমিটেশন ছিল যে সায়েন্সের স্টুডেন্টসদের কমার্স আর্টসের যে সাবজেক্টগুলো সেগুলোর বেসিক সম্পর্কেও আইডিয়া ছিল না। যেটা আমরা যখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যখন পড়তাম, আমাদের হচ্ছে কমার্স এবং আর্টসের ফান্ডামেন্টাল সাবজেক্টগুলোর কোর্স থাকতো, মানে এটা বাধ্যতামূলক হচ্ছে কারিকুলামের মধ্যে অ্যাড করা, লাইক ধরো ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, সোসিওলজি, হ্যাঁ, তারপর হচ্ছে আরও অনেকগুলো আছে এরকম। তো ওগুলো তখন পড়তে বেশ বেগ পাইতে হয়েছিল, কারণ এগুলো কিছুই বুঝতাম না। বাট যারা কমার্স আছে তাদেরকে এগুলো ক্লাস 9-10-এ পড়াইতো, কথা বুঝছো? এখন তোমাদের এই কারিকুলামে কি হলো, যেহেতু গ্রুপ থাকলো না, এই জন্যে ওই যে তোমাদের কমার্স আর্টসের অনেক হিসাব কিতাব তোমাদের এখন সায়েন্সের স্টুডেন্ট যারা আগে সায়েন্সে যাইতা, যাদের মানসিকতা ছিল সায়েন্সে যাবা, তাদের এখন পড়তে হচ্ছে। আবার সায়েন্স কমার্স আর্টসে যারা ছিল তাদের কিন্তু একটু ম্যাথে কঠিন কঠিন জিনিস পড়তো না, হ্যাঁ, পারতো না। অ্যান্ড ওরা যখন ইউনিভার্সিটি ওঠার পর ওদের এরকম, আমি যে এই যে কদিন পর যেগুলো পড়াবো একটু কঠিন কঠিন জিনিস, এগুলো ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে করায়। কমার্স আর্টসের যে ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো আছে তখন ওগুলো যে বিজনেস ম্যাথ নামে পড়ায়। তো সেই জিনিসগুলো তার আবার কিন্তু এখন এটা হয়ে যাচ্ছে, আইডিয়াগুলো তাদের একটা আইডিয়া ডেভেলপ হচ্ছে। আর এটা একটা পজিটিভ ব্যাপার যে তুমি যে কারিকুলাম এখন করছে, সেই কারিকুলামে যে বইগুলো তোমাকে দিচ্ছে, হ্যাঁ, যেগুলোতে কমার্স আর্টসের ইনফরমেশনগুলো আছে সেগুলো তুমি জানতেছো, এটা খুব পজিটিভ ব্যাপার। যা তোমার জমি জমার হিসাবে যে কথাগুলো বলতেছিল একদিন, তোমাদের সবগুলো বই আমার আসলে দেখা নাই, যেটুকু তোমাদের থেকে শোনা প্লাস বিভিন্ন জায়গা থেকে শোনা সেইভাবে বললাম। তো এগুলো তো আসলে জানলে ভালো। এটা তো হ্যাঁ, তো জীবন ও জীবিকাতে তো অনেক কিছু দিছে, তাই না? এই জিনিসগুলো আস্তে আস্তে করে হচ্ছে শিখতে পারলে এটা কাজে লাগবে, ভালো ব্যাপার। আচ্ছা ওয়েট, তো এখন শোনো, এটা তো কোনো সমস্যা নাই। এখন আমি এই যে সূত্রটা লিখলাম, ওকে, আচ্ছা এখান থেকে দেখো, আচ্ছা এটা দেখাচ্ছি না, আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা দেখো, এই যে কথা এগুলো আমি অলরেডি করাইছি। এই যে এই ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করাইছিলাম না, বলো, বা এটা কি রেডিয়ান না? রেডিয়ানকে ডিগ্রি মিনিট সেকেন্ড, রেডিয়ান থেকে ডিগ্রি থেকে যাইতে গেলে কি বলো, আবার বলো, ডিগ্রি থেকে রেডিয়ানের জন্য কি পাই/180 দ্বারা না? আর রেডিয়ান থেকে ডিগ্রি ক্ষেত্রে উল্টো 180/পাই দ্বারা গুণ করতে হচ্ছিল। তো গুণ করার পর এই যে ক্যালকুলেশন এটা আসে এত ডিগ্রি। আর এটাকে যদি আমি মিনিট এবং সেকেন্ডে নিতে চাই, আমার 2-3 মিনিট লাগবে জাস্ট, মিনিট এবং সেকেন্ডে যদি নিতে চাই, হ্যাঁ, এটা যদি সেক্ষেত্রে কি করতে হবে, ক্যালকুলেটরের মাধ্যমে করতে হবে, ওইভাবে না, ক্যালকুলেটরের মাধ্যমে এটা উঠানোর পর অটোমেটিক চলে আসে। সেটা কেমনে আসে আমি তোমাদেরকে দেখাই, এই জন্য বললাম ক্যালকুলেটরটা লাগবে আজকে। ওকে, দেখো এইটুকু দেখাইলে আমার মোটামুটি আজকের মূল আলোচনা শেষ এই রিলেটেড। এটা আর নেক্সট দিন আলোচনা হবে না আর কি। FX 991 ইয়েস, এই যে মডেলটা আছে দেখো, শুনো, এই যে উপরে দেখো লেখা আছে ডি, ডি মিনস হচ্ছে ডিগ্রি, উপরে কি ডি লেখা আছে না? ডি মিনস হচ্ছে ডিগ্রি। তুমি মুডে ক্লিক করো, আচ্ছা শিফট মুড, এই দেখো, এই শোনো, শিফট ক্লিক করে মুডে ক্লিক করো, শিফটে ক্লিক করে মুডে ক্লিক করো, দেখো 3 ডিগ্রি, 4 রেডিয়ান, 5 GR গ্রেডিয়ান। ওকে, 3 ডিগ্রি, তোমরা অনেক সময় এগুলো বুঝতেই না যে আসলে এগুলো কি দিয়ে রাখছে। আস্তে আস্তে করে বলবো না, সাইন্টিফিক ক্যালকুলেটর প্রায় সবকিছু তোমাদেরকে আমি শিখিয়ে দিব যে কোনটা থেকে কি আসছে। 3 ডিগ্রি, 4 রেডিয়ান, 5 গ্রেডিয়ান, ক্যালকুলেটর অলরেডি আছে। ওকে, এখন শুনো সবাই, দেখো দেখো, এই যে দেখো, আমি এটা এই কোশ্চেনটা আগে তোমরা তখন নর্মালি সলভ করছে, এটা গ্রেডিয়ানে কেমন সেটা দেখাই। দেখো 30, এই যে দেখো, এই যে বাটনটা হচ্ছে ডিগ্রি, 12 মিনিট দিছে না, 12, এরপর একই বাটন ক্লিক করবা, ওই এই পরেরটা মিনিট বুঝাবে। এরপর 36, আবার একই বাটন ক্লিক করবা, সেটা সেকেন্ড বুঝাবে, অটো। কথা বুঝছো? বাটন একটাই।
আচ্ছা ইকুয়াল টু দিলে দেখো এই যে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড, এটাকে রেডিয়ানে নিতে বলছে না? এবার শুনো সবাই, শিফট মোডে ক্লিক করে 4 রেডিয়ান ইকুয়াল দাও। স্যার আচ্ছা ধরো, হ্যাঁ এক্স 991 EX এটার আরেকটা ভার্সনে হচ্ছে আপনার মোডে আচ্ছা, করে ওইটা কি কি? আসে না। কোনটা আসে না? চারটা কি জানি আসে যে ইনপুট অর আউটপুট। আচ্ছা মডেল অনুযায়ী তো সব আলাদা। 30 ডিগ্রি দাঁড়াও 12 মিনিট 36 সেকেন্ড, এটা হচ্ছে তোমার, আচ্ছা না দাঁড়াও, আচ্ছা